হ্যালো বন্ধুরা, ওয়েলকাম গল্প ঘরে। আমি আকিল। আজ আপনাদের নিয়ে যাব এক রহস্যময় জগতে। আজকের গল্পটি হলো দ্য জুয়েল অফ সেভেন স্টার্স। এই অসাধারণ গল্পটি লিখেছেন ব্রাম স্ট্রোকার। তিনি একজন আইরিশ লেখক, যিনি 1847 সালে জন্মগ্রহণ করেন। তার সবচেয়ে বিখ্যাত সৃষ্টি ড্রাকুলা, কিন্তু আজকের এই গল্পটিও তার অন্যতম সেরা কাজ। এই গল্পে আছে পুরনো মিশরের রহস্য, অলৌকিক শক্তি, আর একটা অভিশপ্ত মমির ভয়ানক প্রতিশোধ। গল্পঘরে আপনাদের স্বাগতম। চলুন শুরু করি আজকের পর্ব। 5, আরো অদ্ভুত নির্দেশ। রাত 11:30টায় পাহারা দেবার জন্য নিজের রুম ছেড়ে মিস্টার ট্রেলনির কামরায় গেলাম। একটা মাত্র টেবিল ল্যাম্প জ্বলছে ভিতরে। সেই আলোয় বিছানার পাশে চেয়ারে নতুন নার্সটিকে দেখলাম জাগ্রত ও সতর্ক অবস্থায় বসে থাকতে। গতকাল ঠিক ওখানেই বসেছিল নার্স কেনেডি। একটু দূরে খাট আর সেফের মাঝামাঝি ডক্টর উইনচেস্টারও বসে আছেন। রেসপিরেটরে নাক মুখ ঢাকা থাকায় কিম্ভূত কিমাকার দেখাচ্ছে ওর চেহারা। দরজায় দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিলাম। পিছনে পায়ের শব্দ পেয়ে ঘাড় ফেরালাম। চোখাচোখি হলো নতুন ডিটেকটিভ জনি রাইটের সঙ্গে। সন্ধ্যার একটু পরে এসেছে সে। আমাকে দেখে ভদ্রতাসূচক একটা হাসি হাসল লোকটা। ঠোঁটের কাছে আঙুল তুলে নীরব থাকতে বলল। তারপর শব্দ না করে হেঁটে চলে গেল একদিকে। বুঝলাম টহল দিচ্ছে। আজ রাতে পাহারার পরিমাণ বাড়ানো হয়েছে। কেউ কোনো ঝুঁকি নিচ্ছে না। দরজার বাইরে একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। শুরু করলাম ডিউটি। কোনো ধরনের ভয়ের আশঙ্কায় রুমের বাইরে অবস্থান নিইনি। আসলে পাহারার নিয়মই ঠিক করা হয়েছে এভাবে। বাইরে একজন রাখবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ রাতে। অলসভাবে বসে থাকলে যা হয়। আবার এলোমেলো চিন্তা ভর করলো মাথায়। যুক্তিগ্রাহ্য একটা উপসংহারে পৌঁছতে চেষ্টা করলাম গত দুদিনের ঘটনা বিশ্লেষণ করে, কিন্তু পারলাম না। উল্টো দ্বিধাদ্বন্দ্ব আর অমূলক সন্দেহে আচ্ছন্ন হয়ে গেল মন। তাড়াতাড়ি মাথা ঝাড়া দিয়ে সমস্ত বাজে ভাবনা দূর করে দিলাম। কাল রাতের কথা মনে পড়ে গেছে। আলতু ফালতু চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়েছিলাম আমি। আজ তা হতে দেওয়া যাবে না। সচেতন হয়ে সত্যিকারের প্রহরীর মতো পাহারা দিতে শুরু করলাম। একটু পর ডক্টর উইনচেস্টার বেরিয়ে এলেন কামরা থেকে। মুখ থেকে রেসপিরেটরটা খুললেন। তারপর শুঁকে দেখলেন বাইরের দিকটা। কিছু বুঝলেন কিনা তার চেহারা দেখে আঁচ করা গেল না। জিনিসটা পকেটে ভরে রেখে তিনি বললেন, আমি এখন বাড়ি যাচ্ছি। সকালে তাড়াতাড়ি চলে আসবো। যদি না রাত দুপুরে আবার আপনারা ডেকে পাঠান আর কি। একটু কৌতুকের সুর ফুটল তার গলায়। পর মুহূর্তে আবার সিরিয়াস হয়ে বললেন, চিন্তার কিছু নেই। আজ রাতে সমস্যা হবার মতো কিছু চোখে পড়েনি আমার। চলে গেলেন তিনি। খানিক পরেই উদয় হলো সার্জেন্ট ট। ডাক্তারের জায়গা নিতে এসেছে। আমি বাইরে রইলাম। মাঝে মাঝে উঁকি দিতে থাকলাম রুমের ভিতরে, পরিস্থিতি বোঝার জন্য। অবশ্য বিশেষ সুবিধে করতে পারছি না। ভিতরে আলোর পরিমাণ খুব কম। ঠিকমতো ঠাহর করা যায় না কিছু। 12টায় এলো মার্গারেট। বাবার রুমে ঢোকার আগে নার্স কেনেডিকে দেখতে গেল। মিনিট দুয়েক পরে ফিরে এলো। চেহারায় কিছুটা স্বস্তি ফুটে উঠেছে। সম্ভবত কেনেডির শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে থেকে। আমার কাছে এসে জানতে চাইল এর মাঝে নতুন কোনো ঘটনা ঘটেছে কিনা। জবাবে জনি রাইটের মতো ঠোঁটের কাছে আঙুল তুললাম আমিও। আজ রাতে উঁচু গলায় কথা বলা যাবে না এ বাড়িতে। সেরকমই নির্দেশ দিয়ে রেখেছেন ডাক্তার। ব্যাপারটা ওকে বুঝিয়ে দিলাম। সেই সঙ্গে ফিসফিসিয়ে জানালাম, সব স্বাভাবিক আছে। মাথা ঝাঁকিয়ে মুখে রেসপিরেটর পড়ল মার্গারেট। পড়লাম আমিও। তারপর দুজনে গিয়ে ঢুকলাম মিস্টার ট্রেলনির কামরায়। আমাদের দেখে নতুন নার্সটি উঠে দাঁড়ালো। সার্জেন্ট ডকে বললাম, তার অসুবিধা না হলে মার্গারেটের সঙ্গে আমি থাকতে চাই। আপত্তি করল না সে। নার্স সহ বেরিয়ে গেল রুম থেকে। যাবার পথে টেনে দিয়ে গেল দরজাটা। অনেকক্ষণ নীরবতায় কাটল। নিজের বুকের ধুকপুকুনি পরিষ্কার শুনতে পেলাম। কামরার ভিতরটা অন্ধকারে ছাওয়া। একটা মাত্র টেবিল ল্যাম্প তার মোকাবেলায় কিছুই নয়। মৃদু আলোটা বরং ছায়াকে গাঢ় করে তুলেছে আরো। কাল রাতের মতো আজও ছায়াকে জ্যান্ত মনে হলো।
তবে আজ আর ঘুম পাচ্ছে না। প্রতি 10 মিনিট অন্তর উঠে গিয়ে মিস্টার ট্রেলনিকে দেখে আসতে থাকলাম। মার্গারেটও জেগে আছি। আধ ঘন্টা পর পর 2 ডিটেকটিভও পালা করে দরজা খুলে উঁকি দিচ্ছে ভিতরে। কথা বলে তাদের জানিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই। যতই সময় পেরুলো, নীরবতা আর অন্ধকার ততই যেন বেড়ে চলল। টেবিল ল্যাম্পটা জ্বলছে বটে, কিন্তু আলোটা মনে হলো ম্লান হয়ে গেছে আগের চেয়ে। বাইরে থেকে ভেসে আসা নির্ঘুম শহরের আবছা শব্দ, চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে থাকা জানালার কিনারা, আঁধারে ছেয়ে থাকা ঘরের অভ্যন্তর, সব মিলিয়ে পরিবেশটা গা ছমছমে হয়ে উঠেছে। করিডোরে ঘড়িতে রাত 2টো বাজার ঘন্টা পড়ল। আর তার একটু পরেই অদ্ভুত একটা অনুভূতি হলো আমার। মার্গারেটকে মাথা ঘুরিয়ে চারপাশে তাকাতে দেখলাম। ও কিছু অনুভব করতে শুরু করেছে নিশ্চয়ই। ডিটেকটিভ একটু আগে উঁকি দিয়ে গেছে দরজা খুলে। আগামী অন্তত 15 মিনিটের জন্য আমরা একা। হৃদস্পন্দন দ্রুততর হয়ে গেল। ভয় পেতে শুরু করলাম হঠাৎ করে। মনে হলো নতুন কেউ উপস্থিত হয়েছে ঘরে। পায়ের সঙ্গে ঘষা খেলো কি যেন। হাত বাড়াতেই সিলভিওর নরম লোমের স্পর্শ পেলাম। গড়গড় করে উঠল বিড়ালটা। খামচে দিল আমাকে। হাতে রক্তের উষ্ণতা অনুভব করলাম। উঠে গিয়ে বিছানার কাছে ছুটে গেলাম ত্রস্ত পায়ে। মার্গারেটও দাঁড়িয়ে পড়েছে। ভয়ার্ত দৃষ্টিতে তাকাচ্ছে পিছন দিকে, যেন কিছু একটা ওর খুব কাছে দাঁড়িয়ে আছে। হাঁপারের মতো ওঠানামা করছে ওর বুক। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওর গায়ে হাত দিতেই ঝটকা দিয়ে দূরে সরে গেল। আমাকে চিনতেই পারছে না যেন। আবার এগোবার চেষ্টা করলাম, কিন্তু হাত পা ছুঁড়ে আমাকে দূরে সরিয়ে রাখতেই পাগল হয়ে গেল। গোলমাল যে বেঁধেছে তাতে আর সন্দেহ রইল না। ইতিকর্তব্য নির্ধারণে দেরি করলাম না। বাধা টাধা এগিয়ে জাপটে ধরলাম মার্গারেটকে। আলগোছে কাঁধে তুলে ছুটে গেলাম দরজার কাছে। চেঁচিয়ে উঠলাম সাহায্যের জন্য। চোখের পলকে 2 ডিটেকটিভ হাজির হলো। পিছু পিছু মিসেস গ্র্যান্ট আর নতুন নার্স। কয়েকজন চাকরও ছুটে এলো কয়েক সেকেন্ডের ভেতর। মার্গারেটকে নিয়ে বেরিয়ে এলাম করিডরে। ওকে মিসেস গ্র্যান্টের হাতে সঁপে দিয়ে আবার ঢুকলাম রুমে। সুইচ টিপে জ্বেলে দিলাম দেওয়ালের বাতিগুলো। আমাকে অনুসরণ করে সার্জেন্ট ড আর নতুন নার্সও ঢুকেছে রুমে। সবাই একযোগে তাকালাম শেফের দিকে। মিস্টার ট্রেলনিকে যথারীতি ওখানে পড়ে থাকতে দেখলাম। তবে সৌভাগ্যের কথা, নতুন কোনো আঘাত নেই ওর শরীরে। একেবারে সময় মতো বাগড়া দিয়েছি আমরা। আর একটু দেরি হলে সর্বনাশটা ঠেকানো যেত না। ব্যান্ডেজের বেশ কটা ছেঁড়া টুকরো পড়ে আছে আশেপাশে, আর পড়ে আছে বাঁকানো একটা মিশরীয় ছুরি। জিনিসটা গতকাল ভাঙা ক্যাবিনেটের ভিতর দেখেছি আমি। ছুরির ডগাটা বিঁধে আছে কাঠের মেঝেতে। এটুকু বাদ দিলে কামরাটার বাকি সবকিছু রয়েছে আগের মতো। কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। চাকররা ধরাধরি করে মিস্টার ট্রেলনিকে বিছানায় নিয়ে গেল। সেই ফাঁকে আমি আর সার্জেন্ট ড পুরো রুমে তল্লাশি চালালাম। কিন্তু খাটুনিটাই সার হলো। ঘটনাটার পিছনে কোনো সূত্র পাওয়া গেল না। খানিক পরেই রুমে ফিরে এলো মার্গারেট। চেহারা ফ্যাকাশে, তবে নিজেকে সামলে নিয়েছি। আমাদের কাছে এসে বলল, কি ঘটেছে কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ করে ভয় লাগছিল খুব। মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাব। মাথা ঝাঁকিয়ে বিছানার দিকে এগোলাম। মিস্টার ট্রেলনিকে দেখব। পিছন থেকে মার্গারেট আঁতকে উঠে বলল, এ কি, তোমার হাতে এত রক্ত কেন? এতক্ষণে চিনচিন করে উঠল হাতটা। উত্তেজনার ঠেলায় সিলভিওর আঁচড়ের কথা ভুলেই গিয়েছিলাম। মুখ খোলার সময় পেলাম না। মার্গারেট কাছে এসে হাতটা পরীক্ষা করল। সমান্তরাল কয়েকটা আঁচড় পড়েছে। ও বিস্মিত কণ্ঠে বলল, আরে এগুলো তো ঠিক বাবার প্রথম ক্ষতটার মতো। শান্ত রইলাম আমি। বললাম, সিলভিও খামচি দিয়েছে আমার হাতে। অসম্ভব। মাথা নাড়ল মার্গারেট। ও আমার রুমে নিজের ঝুড়িতে ঘুমাচ্ছে। বিশ্বাস না হলে এসো, দেখাচ্ছি। ওর পিছু পিছু পাশের বেডরুমে গেলাম। সিলভিওকে ঝুড়িতেই পাওয়া গেল বটে, তবে ঘুমাচ্ছে না, জেগে আছে, থাবা চাটছে। ড বলল, হুম, এই তো বেড়ালটা, কিন্তু পা চাটছে কেন? বিরক্তিসূচক একটা শব্দ করে ঝুঁকল মার্গারেট। সিলভিওর থাবাটা দেখতে চাইল, কিন্তু বেড়ালটার তাতে ঘোর আপত্তি।
ক্রুদ্ধ ভঙ্গিতে নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে। মিসেস গ্র্যান্ট এসে ঢুকলো ঘরে। সিলভিওকে নিয়ে কর্ত্রীর টানা হ্যাচড়া দেখে বলল, করছেন কি ম্যাম? বিড়ালটা তো এতক্ষণ নার্স কেনেডির বিছানায় উঠে ঘুমাচ্ছিল। কি? চমকে উঠল মার্গারেট। ওখানে গেল কখন? আপনি পাহাড়ায় যাবার পরপরই, জানালো মিসেস গ্র্যান্ট। ফিরেছে এই একটু আগে। বাদ দিন ওর কথা। এদিকে আরেকটা সমস্যা দেখা দিয়েছে। নতুন নার্সটা বলল, কেনেডি নাকি অজ্ঞান অবস্থাতে গোঙাচ্ছে, প্রলাপ বকছে, যেন দুঃস্বপ্ন দেখেছে ও। আমার মনে হয় ডক্টর উইনচেস্টারকে খবর দেওয়া দরকার। এক্ষুনি পাঠাও কাউকে। মাথা ঝাঁকিয়ে চলে গেল মিসেস গ্র্যান্ট। আমরা ফিরে গেলাম মিস্টার ট্রেলনির কামরায়। বাবার বিছানার পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল মার্গারেট। চেহারায় দুশ্চিন্তার ছাপ ফুটে থাকলো ওর। খানিক পর দীর্ঘশ্বাস ফেলে ফিরল আমার দিকে। বলল, তোমার কি মনে হয় ম্যালকম? বাবার ব্যাপারে কি অন্য কারোর মতামত নেব? ডক্টর উইনচেস্টারকে অসম্মান জানিয়ে বলছি না কথাটা। ওর উপর আমার আস্থা আছে। বুদ্ধিমান লোক। কিন্তু বয়স তো বেশি নয় ওর। অভিজ্ঞতা বলে একটা কথা আছে না? এমনিতে তো কিছুই করতে পারছেন না উনি। আরেকটু অভিজ্ঞ, আরেকটু জ্ঞানী হয়তো কেউ বাবাকে সুস্থ করতে পারবে। বলতে বলতে গলা ধরে এলো ওর। তাড়াতাড়ি ওকে ধরে সান্ত্বনা দিলাম। ডক্টর উইনচেস্টার এসে পড়লেন খুব অল্প সময়ের ভিতরে। রাত দুপুরে পরপর 3 দিন ঘুম নষ্ট করে ছুটে আসতে হয়েছে তাকে। কিন্তু চেহারায় কোনো অসন্তোষ লক্ষ্য করলাম না। ঘরে ঢুকেই প্রথমে মিস্টার ট্রেলনির খোঁজ নিলেন তিনি। তারপর গেলেন নার্স কেনেডিকে দেখতে। রোগিণীকে পরীক্ষা করে স্বস্তি ফুটতে দেখলাম ভদ্রলোকের মুখে। ভেজা একটা তোয়ালে দিয়ে মুছে দিলেন অচেতন নার্সের মুখটা। চামড়ায় গোলাপি আভা ফিরল। ঠান্ডা তোয়ালের স্পর্শে একটু কেঁপে উঠল মেয়েটি। সন্তুষ্ট ভঙ্গিতে মাথা তুলিয়ে নতুন নার্সের দিকে ফিরলেন ডাক্তার। নার্সের নাম সিস্টার ডোরিস। ইতিমধ্যে জানতে পেরেছি আমরা। ডাক্তার বললেন, সব ঠিক আছে, কয়েক ঘন্টার মধ্যেই জেগে উঠবে ও। জ্ঞান ফেরার পর একটু অপ্রকৃতস্থ থাকতে পারে, হিস্টিরিয়ার লক্ষণও দেখাতে পারে, কিন্তু সেজন্য কি করতে হবে তা জানো তো? জি স্যার, সায় দিল ডোরিস আর ওর সঙ্গিনী অপর নার্স। খুব ভালো। আমাকে আর মার্গারেটকে নিয়ে মিস্টার ট্রেলনির রুমে ফিরে এলেন ডাক্তার। পুরো ঘটনাটা জানতে চাইলেন। সব খুলে বললাম আমি। জেরা করার ভঙ্গিতে খুঁটিনাটি সমস্ত বিষয় জেনে নিলেন ভদ্রলোক। কথা যখন শেষ হলো তখন তাকে একটু চিন্তিত দেখালো। মার্গারেটের দিকে তাকিয়ে বললেন, মিস ট্রেলনি, আমার মনে হয় এই পরিস্থিতিতে একজন অকাল্ট বিশেষজ্ঞের সাহায্য নেওয়া দরকার। আমিও ও কথাই ভাবছিলাম, বলল মার্গারেট। ডাকুন যাকে খুশি, আমার কোনো আপত্তি নেই। আপনার পছন্দের কেউ আছে? জানতে চাইলেন ডাক্তার। পূর্ব পরিচিত কিংবা আপনার বাবার কোনো চিকিৎসা করেছেন আগে? অমন কারোর কথা আমি জানি না। সবচেয়ে ভালো হয় আপনি নিজেই কাউকে বাছাই করে আনলে। এই মুহূর্তে এই লাইনে সেরা লোক কে? ভালো ভালো অনেকেই আছে, তবে আমাকে জিজ্ঞেস করলে কিংস কলেজের ফ্রেয়ারের কথা বলবো। থিওরি আর বাস্তবতার মধ্যে সামঞ্জস্য রেখে তার মতো আর কেউ কাজ করতে জানে না। প্রতিভা একটা, কাজ নিয়ে আছেন 24 ঘন্টা। শখ-টখ বলতে কিছু নেই। ভদ্রলোকের অভিজ্ঞতার ঝুলিও বিশাল। তাহলে ডক্টর ফ্রেয়ার কি খবর দিন? সিদ্ধান্ত নেওয়ার সুরে বলল মার্গারেট। ডক্টরই তো, নাকি মিস্টার ফ্রেয়ার? কোনোটাই না, হালকা সুরে বললেন ডাক্তার। মার্গারেটের অনুমতি পাওয়ায় কাঁধের বোঝা অনেকটাই যেন হালকা হয়ে গেছে তার। উনি একজন নাইট, স্যার জেমস ফ্রেয়ার। আমি যাই, দেখি সকালে ওকে নিয়ে আসতে পারি কিনা। তবে আমার দিকে ফিরলেন তিনি। যাবার আগে আপনার হাতটা দেখে যেতে চাই। ব্যস্ত হবেন না, আমি বললাম। সামান্য জখম, ডাক্তার দেখাবার মতো কিছু নয়। বোকার মতো কথা বলবেন না, চোখ রাঙালেন ডাক্তার। পশু পাখির আঁচড় কামড় কখনো অবহেলা করতে নেই। বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। দেখি বাড়ান হাতটা। অগত্যা দেখতে দিলাম তাকে জখমটা। জীবাণুনাশক দিয়ে ক্ষতটা পরিষ্কার করে ড্রেসিং করে দিলেন ডাক্তার। এক ফাঁকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন জায়গাটা। পকেট থেকে গতকালের কাগজটা বের করতে দেখলাম তাকে, যেটায় সিলভিওর আঁচড়ের ছাপ নিয়েছিলেন। আমার ক্ষতের সঙ্গে ওটা মেলালেন তিনি, তবে ফলাফলটা বুঝতে পারলাম না। ডাক্তার শুধু বললেন,
অসময়ে এদিক সেদিক ঘুরে বেড়ানো উচিত নয় বেড়ালটার। এরপর বিদায় নিলেন তিনি। সকাল 10টার দিকে প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠল নার্স কেনেডি। জ্ঞান ফিরেছে আগেই। এখন উঠে বসতে পারছে, ঠিকমতো কথাও বলতে পারছে। সেদিনকার রাতের ব্যাপারটা কিছু জানা যায় কিনা সে চেষ্টা করে দেখলাম আমরা, তবে বিফল মনোরথে ফিরতে হলো। কেনেডি কিছুই মনে করতে পারছে না। 11টায় স্যার জেমস ফ্রেয়ারকে নিয়ে এলেন ডক্টর উইনচেস্টার। নিচতলায় ওদের উদয় হতে দেখে মার্গারেটের জন্য করুণা অনুভব করলাম। সম্পূর্ণ অচেনা আরেকজন মানুষের কাছে পিতার সঙ্গে দূরত্বের কথা খুলে বলতে হবে। স্যার ফ্রেয়ার ব্যক্তিত্ববান মানুষ, দেখলে আপনাতেই শ্রদ্ধা জাগে। চোখ দুটো অন্তর্ভেদী, চেহারায় কাঠিন্য, দেখে বোঝা যায় দৃঢ় চরিত্রের লোক, মানুষকে বশে রাখতে জানেন। একটু শঙ্কিত হলাম, গোয়ার টোয়ার কিনা তা ভেবে, কিন্তু পরিচিত হবার পর ভেঙে গেল ভুল ধারণা। স্যার ফ্রেয়ার অত্যন্ত অমায়িক, কয়েক মিনিটের মধ্যেই আমাদের একজন হয়ে গেলেন। ডক্টর উইনচেস্টার সহ তাকে মিস্টার ট্রেলনির রুমে ঢুকতে দেখে আশান্বিত হয়ে উঠলাম সবাই। রুমটাতে অনেকটা সময় কাটালেন ওরা, আর কাউকে ঢুকতে দিলেন না। মাঝে একবার সিস্টার ডোরিসের ডাক পড়েছিল, তবে ও বেশিক্ষণ থাকেনি। মিস্টার ট্রেলনির পর নার্স কেনেডিকে দেখতে গেলেন দুজনে। ওখানে যে নার্স ডিউটি করছিল তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো, শুধু ওরাই রইলেন ভিতরে। পরে ডক্টর উইনচেস্টারের কাছে শুনেছি যে কেনেডির কাছ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে সেই রাতের ঘটনা জেনে নিয়েছিলেন ফ্রেয়ার, মানে ওর অজ্ঞান হবার আগ পর্যন্ত আর কি। দুই রোগীকে দেখে স্টাডিতে গিয়ে আলোচনায় বসলেন দুই চিকিৎসক। বাইরে থেকে আমরা মাঝে মাঝে তাদের উঁচু গলায় শুনতে পাচ্ছিলাম। তা থেকে বোঝা যাচ্ছিল উত্তপ্ত বিতর্ক চলছে দুজনের মধ্যে। একবার প্রায় ঝগড়ার পর্যায়ে পৌঁছে যাচ্ছিল হইচই। বাইরে আমরা দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠছিলাম। যা হোক, কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়া একসময় শেষ হলো বৈঠক। স্টাডি থেকে বেরিয়ে ডক্টর উইনচেস্টার বললেন, মার্গারেট আর আমাকে ডেকেছেন স্যার ফ্রেয়ার। অনুসরণ করলাম তাকে। স্টাডির দরজা বন্ধ হতেই ফ্রেয়ার আমার দিকে তাকিয়ে বললেন, শুনেছি আপনি মিস ট্রেলনির ঘনিষ্ঠ বন্ধু, ঘটনার সঙ্গে শুরু থেকে আছেন, তাই ঠিক করেছি আপনাকে সঙ্গে রাখবো, মানে আপনার যদি কোনো অসুবিধা না থাকে আর কি। না না, অসুবিধা কিসের, তাড়াতাড়ি বললাম আমি। তবে একটা প্রশ্ন না করে পারছি না, আমার কাছ থেকে ঠিক কী ধরনের সাহায্য পাবেন বলে আশা করছেন আপনারা? নির্দিষ্ট কোনো কিছু নয়, আসলে বাড়তি একজন মানুষ সঙ্গে থাকলে কিছু না কিছু উপকার হয়। অবশ্য আপনি উকিল হওয়ায় একটা লাভও আছে। রহস্যটার মূলে যদি স্রেফ খুনের চেষ্টা বা ডাকাতির মোটিভ আবিষ্কৃত হয়, তাহলে আপনার আইনি বিদ্যাটা কাজে লাগবে আমাদের। আমি রাজি, সম্মতি দিলাম প্রস্তাবে। মার্গারেটের দিকে ফিরলেন এবার ফ্রেয়ার। মিস ট্রেলনি, আপনার বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগীকে দেখেছি আমি। ডাক্তারি চিকিৎসার জন্য উইনচেস্টারের পদ্ধতিটা ঠিক আছে, ওতে আমি নাক গলাতে চাই না। আমি কাজ করব অন্য লাইনে, কিন্তু সেটার জন্য আমার একটা শর্ত আছে। রোগীকে ওই কামরা থেকে সরিয়ে ফেলতে হবে, নইলে সরিয়ে নিতে হবে জঘন্য ওই আর্টিফ্যাক্টগুলো। জানি বাবার দেওয়া একটা নির্দেশ পালন করছেন আপনি, হাত পা বাঁধা, তারপর ওই কাজটা করতে হবে আপনাকে। পরিবেশটা না বদলালে কাজ করতে পারবো না আমি। কাজেই আমার শর্তটাকে অলঙ্গ ধরে নিতে পারেন। যদি রাজি থাকেন শুধু তাহলেই আমি কেসটা নেব, অন্যথায় নয়। দ্বিধায় পড়ে গেল মার্গারেট। পালা করে তাকালো আমার আর ডক্টর উইনচেস্টারের দিকে, কিন্তু আমরা কোনো পরামর্শ দেওয়া থেকে বিরত থাকলাম। শেষে ইতস্তত করেও বলল, আমাকে একটু ভেবে দেখতে হবে। ঠিক আছে, মাথা ঝাঁকালেন ফ্রেয়ার। কি সিদ্ধান্ত নিলেন সেটা জানাবেন আমাকে। এখন তাহলে আসি। বিদায় নিয়ে চলে গেলেন ভদ্রলোক। ডাক্তার তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলেন। ফিরে এসে বললেন, ডাক্তার হিসাবে ওর প্রস্তাবটা অগ্রাহ্য করতে পারছি না। মিস্টার ট্রেলনিকে অন্য রুমে সরিয়ে নিতে পারলে আসলে ভালোই হতো, কিন্তু আমরা যে অদ্ভুত চিঠিটার কারণে আটকা পড়ে গেছি সেটা বোঝাতে পারলাম না। একগুঁয়ে লোক, অমন একটা শর্ত দিচ্ছেন দেখে ঝগড়া জুড়ে দিয়েছিলাম, কিন্তু টলাতে পারলাম না। এখন মিস ট্রেলনি পুরো ব্যাপারটা আপনার উপর নির্ভর করছে। আপনিও চলে যাবেন না তো? শঙ্কিত গলায় জিজ্ঞেস করলো মার্গারেট। আমার পক্ষে বাবার নির্দেশ অমান্য করা সম্ভব নয়। চিকিৎসা যদি চালিয়ে যেতে চান বাবাকে তার রুমে রেখেই চালাতে হবে। নিশ্চিন্ত থাকুন, হেসে বললেন ডাক্তার।
আমি অত সহজে যাচ্ছি না। এমন ইন্টারেস্টিং কেস কেউ হাতছাড়া করে? যতক্ষণ সম্ভব আমি চেষ্টা করে যাব। শুনে খুশি হলাম। স্বস্তির নিঃশ্বাস ফেলল মার্গারেট। তবে আপনার ওই বিশেষজ্ঞকে আমার খুব একটা পছন্দ হয়নি। আপনার আগ্রহের ছিঁটেফোঁটাও দেখলাম না ওর মধ্যে। নিজের শর্ত নিয়ে আছেন। কেসটা ছেড়ে দিতেও দ্বিধা নেই। তাছাড়া কথাবার্তা শুনে তো মনে হলো না আপনার চাইতে খুব বেশি কিছু বুঝতে পেরেছেন। মানা করে দিতে চান ওকে? একটু ভাবল মার্গারেট। না, এক্ষুনি নয়। আগে দেখি বাবার নির্দেশ অমান্য না করে ওর শর্ত পূরণের কোনো ব্যবস্থা আছে কিনা। আমি আজই মিস্টার মার্ভিনের সঙ্গে কথা বলবো। ওর কাছে বাবার চিঠিটার ব্যাখ্যা থাকবার কথা। পরিস্থিতির বর্ণনা দিয়ে ছোট্ট একটা চিঠি লিখে ফেললো ও সঙ্গে সঙ্গে। মিস্টার মার্ভিনকে ট্রেলনি হাউসে আসতে অনুরোধ করলো তাতে। চিঠি সহ একটা ক্যারিজ পাঠিয়ে দেওয়া হলো আইনজীবী ভদ্রলোকের কাছে। কেনসিংটন প্যালেস রোড থেকে লিংকন ইন খুব একটা দূরে নয়। চিঠি পেয়ে ঘণ্টাখানেকের মধ্যে হাজির হয়ে গেলেন মিস্টার মার্ভিন। মার্গারেটের মানসিক অস্থিরতা দেখে সরাসরি কাজের কথা পারলেন তিনি। বললেন, আপনি যখনই চাইবেন মিস্টার ট্রেলনির নির্দেশনা সম্পর্কে বিস্তারিত খুলে বলতে তৈরি আছি আমি, মিস ট্রেলনি। যখনই মানে? একটু বিরক্ত হলো মার্গারেট। এক্ষুনি বলতে অসুবিধা কোথায়? আপনি এই মুহূর্তে একা নন। আমার দিকে ইঙ্গিত করলেন আইনজীবী। মিস্টার রস আমার প্রয়োজনেই এখানে উপস্থিত হয়েছেন, বলল মার্গারেট। ওর কাছে কোনো কিছু গোপন রাখবার কারণ দেখছি না আমি। একটু বুঝতে চেষ্টা করুন। মক্কেলের কনফিডেন্সিয়ালিটির ব্যাপার। বাধা দিল মার্গারেট। বলল, বর্তমান পরিস্থিতিতে ওসবের কোনো মূল্য নেই। আমার কথাই ভাবুন। বাবা সারা জীবন নিজেকে আড়াল করে রেখেছেন আমার কাছ থেকে। তার শেষ ইচ্ছের কথা আমাকে শুনতে হচ্ছে একজন অপরিচিত মানুষ আপনার কাছ থেকে। চিঠি একটা লিখে রেখে গেছে বটে, কিন্তু আমাকে ওটার কথা কখনো বলেনি। না মিস্টার মার্ভিন, আপনার সঙ্গে একাকী বসবার কোনো দরকার নেই। ব্যাপারটা অত গোপনই যদি হতো তাহলে বাবা আপনাকেও জড়াতো না। তাছাড়া ম্যালকম আমার খুব কাছের মানুষ। আমি ওকে অবিশ্বাস করি না। আইনজীবীর মুখ কালো হয়ে গেল কড়া কথা শুনে। কথা বলতে পারলেন না তিনি। সঙ্গে সঙ্গে নিজের ভুল ধরতে পারল মার্গারেট। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আমি অত্যন্ত দুঃখিত মিস্টার মার্ভিন। ওভাবে বলতে চাইনি কথাটা। আসলে আসলে মাথাটা কাজ করছে না আমার। ক্ষমা চাইছি আপনার কাছে। আমি আসলে একা থাকতে চাইছি না। ম্যালকমকে পাশে রাখতে চাইছি আমি। যদি বাবার নির্দেশে এই ব্যাপারে কোনো নিষেধ না থাকে। না না, কোনো নিষেধ নেই, তাড়াতাড়ি বললেন মার্ভিন। সাক্ষী থাকলে তো ভালোই হয়। ঠিক আছে, বলছি তাহলে। আপনার বাবার লেখা চিঠিটা সম্পর্কে আমি জানি মিস ট্রেলনি। ওটা আসলেই অলঙ্ঘনীয়। সামান্যতম নড়চড় হতে পারবেন না চিঠির নির্দেশগুলো থেকে। ব্যাপারটা এতই সিরিয়াস যে আপনার বাবা আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছেন, যাতে প্রয়োজন হলে আমি আপনাদের ওই নির্দেশগুলো মানতে বাধ্য করতে পারি। কি বলছেন আপনি? চমকে উঠল মার্গারেট। ওর সঙ্গে আমিও। ঠিকই শুনেছেন, বললেন মার্ভিন। আমার কাছ থেকে ওয়াদা আদায় করেছেন মিস্টার ট্রেলনি, যাতে কিছুতেই ওর দেহ ওই কামরা থেকে সরাতে না দিই। ওখান থেকে একটা জিনিসও যেন এদিক সেদিক না হয়, সেটা যেন নিশ্চিত করি। সত্যি বলতে কি, সমস্ত আর্টিফ্যাক্টের একটা তালিকাও উনি আমাকে দিয়ে রেখেছেন, যাতে মিলিয়ে দেখতে পারি। তালিকাটা দেখতে পারি? যতক্ষণ না আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি প্রয়োগ করতে হচ্ছে, ততক্ষণ ওটা দেখার দরকার নেই মিস ট্রেলনি। মাফ করবেন আমাকে। কিছু কিছু জিনিস গোপন রাখতে হচ্ছে মক্কেলের স্বার্থে। তবে আসল ব্যাপারটা আমিও ঠিক জানি না। এসবের পিছনে কোনো একটা উদ্দেশ্য আছে মিস্টার ট্রেলনির, কিন্তু সেটা আমাকে বলেননি তিনি। শুধু এটুকু নিশ্চিত করে বলতে পারি, নির্দেশগুলোর ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। ওগুলো মানতেই হবে আপনাকে। পাওয়ার অফ অ্যাটর্নির কাগজটা আমি নিয়ে এসেছি, মিস্টার রস চাইলে ওটা পরীক্ষা করে দেখতে পারেন। দেখলাম। মিস্টার মার্ভিনের কথাই ঠিক। ওটায় কোনো খুঁত নেই। মেয়ের কাছে লেখা চিঠির প্রতিটি নির্দেশ যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে ভদ্রলোকের ওপর। আইনের কোনো ফাঁক নেই ওতে। কাগজটা ফিরিয়ে দিলাম আমি। আর কিছু জানতে চান? জিজ্ঞেস করলেন মার্ভিন। মাথা নাড়ল মার্গারেট। আমি তাহলে আসি, বললেন মার্ভিন। নিজের ভিজিটিং কার্ড দিলেন মার্গারেটকে। এখানে আমার অফিস বাসা দু জায়গারই ঠিকানা আছে। কোনো প্রয়োজন হলেই খবর দেবেন। আমি সঙ্গে সঙ্গে চলে আসব, দিন রাত যখনই হোক না কেন। ভদ্রলোক চলে যেতেই উদয় হলো মিসেস গ্র্যান্ট। চেহারায় দুশ্চিন্তার ছাপ। কি হয়েছে?
জানতে চাইল মার্গারেট। খারাপ খবর মিস, মাত্র দুজন বাদে বাকি সব চাকর বাকর আজই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। ওদের মধ্যে আপনার খানসামাও আছে। বেতন টেতনের ধার ধারছে না ওরা, বলছে এ বাড়িতে আর থাকবে না। কেন তা বলেছে? ওদের ধারণা বাড়িটা অভিশপ্ত। অন্য সময় হলে হয়তো হেসে ফেলতাম কথাটা শুনে, কিন্তু আজ পারলাম না। মার্গারেটের চেহারায় মেঘ জমতে দেখলাম। আমার ভিতরও একটা অশুভ চিন্তা জেঁকে বসল। চাকররা যেন মনের কথাটা বলেছে। সত্যি অভিশাপ নেমে এসেছে ট্রেলনি হাউসের উপর।